कौन है जो कातकुल्ला आया, कौन है जिसे ऊपर बिठाया, लो दिख गया मेहंदी भी, वीडियो तेरा रंग लाया। ओ कुचुटे काकीमा, পাড়ার কুচুটে কাকিমা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। গানটা কার উদ্দেশ্যে করেছি নিশ্চয়ই বুঝতে পেরেছো। সুতরাং কন্টেন্ট রিলেটেড গান, যে সেই বিষয়ে কোনো সন্দেহ থাকলো না। এই গানটার যেটা অরিজিনাল সেটাও খুব সুন্দর। অবশ্যই যখন লিরিক্সটা পাল্টেছি তখন অরিজিনালটাও তো বানতা है। कौन है जो सपनों में आया, कौन है जो दिल में समाया, लो झुक गया आसमां भी, इश्क मेरा रंग लाया। ओ पिया বাবা, পিয়াটা এরকম এরকম করে তারপরে আসলো। তো যাই হোক, প্রথমে নো ডাউট আজকে ফন্দীপকে নিয়ে বলবো, তারপরে মিনাকে নিয়ে বলবো, কারণ আজকে মিনার টপিকটা একটুখানি সেন্সিটিভ হতে চলেছে। দেন ফন্দীপ। তো ফন্দীপ ফন্দীপ এই ফন্দীপ ফন্দীপ এই ফন্দীপ ফন্দীপ এই ফন্দীপ কি মার মতন লজ্জা করছে, আবার বলতে লজ্জা করছে, খুব লজ্জা করছে। কালকে ভিডিওটা করার সাথে সাথে আমি যখন বলেছি যে আমি কিছু জিনিস একটা মিস করেছি, ওই যে খাওয়ার সময় পিঠটার মধ্যে কী জানি চুলকাচ্ছে, একটুখানি দাঁড়াও। ভিডিওটা স্টপ করে দিয়ে পিঠটা চুলকাচ্ছে, শেরু আমার দিকে তাকিয়ে আছে। কি হলো মা, ভিডিও করতে করতে হঠাৎ কী করছে? তো যাই হোক বন্ধুরা, কালকে যে আমি ভিডিওটা করেছি সেখানটায় আগের দিন কিছু কমেন্ট এসেছিলো আমার কমেন্ট বক্সে, সেটার উপরে বেস করে দেখে নিয়ে তারপরে বানিয়েছি যে হ্যাঁ সত্যি তো ওই যখন তোমার কাপড় তোলাতুলি হচ্ছে না, কাপড় তোলাতুলি হচ্ছে সেটা পরের দিন এসছে কমেন্টটা। তার আগের দিন এসছে যে তুমি খেয়াল করো ওই ছাদে পিকনিক করার সময় থেকে তুমি বুঝতে পারবে ওখানে কেউ উপস্থিত রয়েছে। আলবাত ওখানে কেউ উপস্থিত ছিল। এটা নিয়ে যখন আমি গতকালকে ভিডিওটা করেছি সেখানে আরও ঘুরে ঘুরে কিছু কমেন্ট এসেছে। সেই কমেন্টগুলোর আমি তো পুরো টাইম স্টেপ দিয়ে দেখেছি, পুরো টাইম স্টেপ দিয়ে দেখেছি যে কখন কখন কি হচ্ছে, একটা 6 মিনিট কত সেকেন্ডে, হ্যাঁ এরকম এরকম সব আরও অনেক কিছু প্রুফ দেখেছি, অনেক প্রুফ দেখেছি। তো প্রথমে বলি, এই যে গতকালকে যে কথাটা আমি বলেছি যে ওখানে একজন উপস্থিত ছিল যে কিনা লুচি বেলে দিচ্ছিল আর ফন্দীপের মা ভাজছিল, সেখানটায় চুরির ছনাত ছনাত আওয়াজ পাওয়া গেছে। আওয়াজ পাওয়া গেছে, প্লাস আর একজন যখন আমাকে কমেন্ট করলো দেখবে হাতে মেহেন্দি পরা রয়েছে। আমি গিয়ে দেখলাম স্লোতে, স্পিডটাকে স্লো করে দিয়ে দেখলাম হ্যাঁ হাতে মেহেন্দি পরা রয়েছে, হাতে মেহেন্দি পরা রয়েছে, হাতে চুড়িও পরা রয়েছে, কাচের চুড়ি পরা রয়েছে। একটা চুড়ির আওয়াজ শুনলে তো আমরা বুঝতে পারি যে কোনটা মানে এমনি এমটিশনের চুড়ির আওয়াজ, কোনটা সোনার চুড়ির আওয়াজ, কোনটা কাচের চুড়ির আওয়াজ, কোনটা ফাইবারের চুড়ির আওয়াজ, এরকম অনেক রকমের চুড়ি থাকে না, কোনটা মেটালের চুড়ির আওয়াজ। তো এই আওয়াজ শুনে বুঝতে পেরেছি যে ওটা কাচের চুড়ি। প্লাস ঝমাত করে যখন বেললো তখন দেখা গেল যে হাতে হাতে মেহেন্দি পর্যন্ত পরা রয়েছে। তার মানে যে এসেছে সে মহিলা, সেটা তো কাচের চুড়ি পরা ছিল সেটা তো পুরো বোঝাই গেছে, এবং মেহেন্দি পরা রয়েছে সেটাও কিন্তু বোঝা হয়ে গেছে। এবং পরের দিন যখন ওই এসপি অফিসের জন্য রেডি হচ্ছিল, খাওয়া দাওয়া করছিল, তখনও ওই ব্যক্তি উপস্থিত ছিল, সেটাও পুরো পরিষ্কার। যখন ফন্দীপ এসপি অফিসের জন্য যাওয়ার জন্য বের হলো, তখন ওই ব্যক্তি এবং ওই মহিলা, অবশ্যই মহিলা ছিল, ওই মহিলা তখন ফন্দীপের সঙ্গে যায় এবং এসেওছে যেদিন প্রথম দিন এসপি অফিসে গেল সেই দিনই আসার সময় ফন্দীপের সঙ্গে এসেছে। পরিবর্তনটা তোমরা দেখবে তারপরের থেকেই এসেছে। আমি যদি খুব ভুল না হই, তারপরেও তোমরা আছো আমাকে কারেক্ট করে দেওয়ার জন্য। আমি এটা খেয়াল করেছি, প্রথম দিন এসপি অফিস থেকে ফিরে যখন বাচ্চাটা একটা চিপস খাচ্ছিল তখন ফন্দীপ বারবার জিজ্ঞাসা করছিল, এই যে তুমি যে খাচ্ছ চিপটা কে এনেছে? ও তো বাচ্চা, চিপসকে চিপ বলে বাচ্চার সামনে। তো চিপটা কে এনেছে কে এনেছে কে এনেছে? আমি ভাবলাম বাচ্চাটা হয়তো বলবে যে তুমি তো এনেছো, কিন্তু বাচ্চাটা কিন্তু চুপ করেছিল, বাচ্চাটা কোনো কথাই বলেনি।
এমনিও বাচ্চারা মন মর্জির মালিক হয়, বাচ্চাটা চুপ করেছিল। কিন্তু বাচ্চা চুপ করে থাকলেও ফোনদীপ যেইভাবে বারবার জিজ্ঞাসা করেছিল চিপটা কে এনেছে বলো তো, কে এনেছে বলো তো, ফোনদীপের সঙ্গে যেই মহিলাটি এসেছে বাড়িতে সেই মহিলাটি বাচ্চাটির জন্য চিপস এনেছে, ফোনদীপের বারবার জিজ্ঞাসাবাদে সেটা পুরো স্পষ্ট এবং সেই দিন এসেছে, সেই দিন থেকে শুরু করে ওই মহিলার উপস্থিতি আমি প্রত্যেকটা মুহূর্তে তোমরা ভালো করে বলার পর আমি লক্ষ্য করেছি। অ্যাকচুয়ালি আমি স্পিড বাড়িয়ে দিয়ে দেখি তো কিছু কিছু কথা যেগুলো কিনা একদম মাইনর বিষয় আর যেটা কিনা মেজর এফেক্ট ফেলতে পারে ভিডিওর মধ্যে, সেই বিষয়গুলো মিস করে যাই আমি স্পিড বাড়িয়ে দেখার জন্য। এবার তোমরা তো স্পিড বাড়িয়ে দেখো না, তোমরা নর্মাল স্পিডে দেখো এবং তোমরা সেই জিনিসগুলিকে ক্যাপচার করে ফেলো ইজিলি। তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যে তোমরা এইভাবে আমাকে এসে বলো সুতপা এটা ওখানটায় দেখো এই আছে, ওখানটায় দেখো এই আছে। জানো তো কারোর প্রাইভেট লাইফে কে কি করছে না করছে সেটা যতক্ষণ না পর্যন্ত ক্যামেরাতে দেখায়, সেটা নিয়ে আমরা যারা বলি যে সো কল্ড আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কিন্তু বলতে পারি না। কিন্তু যেখানে আমরা বুঝতে পারছি কেউ রয়েছে এবং তাকে সরানো হচ্ছে, সাইড করা হচ্ছে, লুকিয়ে রাখা হচ্ছে আমাদের কাছ থেকে, সেখানে আমরা প্রশ্নবোধক চিহ্ন অথবা বিস্ময়বোধক চিহ্ন দিয়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। রাত্রেবেলা যেদিন ওই কুমড়োর ছক্কা হলো ছোলা দিয়ে আর লুচি হলো, সেই দিন পুরো স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ফোনদীপের মা একজন ছায়ামূর্তির সঙ্গে দিব্য তাকিয়ে হাসছিল, কথা বলছিল এবং ফোনদীপ ক্রমাগত নিজের যে একটা ফেসের রিয়াকশান সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করছিল। ঠিক আছে, মেয়েটার নাম কি? মেয়েটার নাম জুই হতে পারে, ঠিক আছে, জুইফুল হতে পারে মেয়েটির নাম। কেন বলো তো, যখন ওই লুচি টুচি খাচ্ছিল না তখন কিন্তু ফোনদীপের মা এই নামটা মুখ থেকে বেরিয়েছে বলে আমার মনে হলো মেয়েটির নাম জুইফুল হলেও হতে পারে। বুঝতে পেরেছো? কারণ আমি বহুবার শোনার চেষ্টা করেছি যে জুইকে তাহলে দে, জুইকে তাহলে দে। তো আমার এটা যেন পুরো স্পষ্ট যেন মনে হলো যে জুই নামটা বলছে। তো জুইফুল নাম বেশ সুন্দর নাম, দেখতে কেমন আমরা দেখার জন্য অধীর আগ্রহে রয়েছি। এটা তো গেল কালকে যেই টপিকটা বলেছি সেখানে দেখা আমার আরও কিছু বিষয়, কারণ ওখানে যদি ওর বাবা উপস্থিত থাকতো, মানে ফোনদীপের বাবা উপস্থিত থাকতো, তাকে ক্যামেরার আড়াল করার কোনো কারণই ছিল না, উপরন্তু আরও বেশি বেশি করে দেখাতো। বাট ওখানে ফোনদীপের বাবা না, ওখানে এমন একজন মানুষ ছিল যাকে কিনা ফোনদীপ এবং তার ফ্যামিলি ক্যামেরা থেকে আমাদের কাছ থেকে আড়াল করতে চাইছে, শো অফ, মানে যা শো করছে যে আমরা দেখাতে চাইছি না, কিন্তু পুরো তার প্রেজেন্স আমাদেরকে পুরো পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছে। কেন বলো তো? কারণ ও যদি বলে যে আমার বাড়িতে কেউ এসেছে, আমার কোনো বান্ধবী এসেছে, ব্লা ব্লা ব্লা, এই সমস্ত যদি বলে না, তাহলে দর্শকরা ঝেঁকে ধরবে যে তোমার বাচ্চার জন্য তুমি আগে দেখো, এখনই ওর জন্য সৎ মা নিয়ে এসো না, এই রকমের কথা যারা বাচ্চাটাকে নিয়ে খুব কনসার্ন তারা কিন্তু বলা বলি করবে। তো সেই কারণের জন্য ফোনদীপ এরকমই ছলচাতুরি করছে যে আমি ওই যে ধরি মাছ না ছুঁই পানি, আমাদেরকে তার প্রেজেন্স অনুভবও করাচ্ছে যাতে করে আমরা তাকে নিয়ে কথা বলি এবং আমরা বলতে বাধ্য। আমরা যদি বুঝি তাহলে আমরা বলতে বাধ্য। কেন বলো তো? এই ছেলেটি জোর গলায় সবসময় বলে এসেছে ওর চরিত্র ভালো, ওর চরিত্র ভালো, ওর চরিত্র ভালো। হ্যাঁ, ভালো হতেই পারে, যেখানে আমরা দেখতে পেয়েছি, স্বীকার করে নিয়েছে মিনা যে হ্যাঁ ও একজনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তো সেখানটায় আমরা তুলনা টেনে বলতে পারি যে সমাজের চোখে মিনা অপেক্ষা ফোনদীপ ভালো। কিন্তু এই যে এত ভালো ভালো বলার পরে ডিভোর্স না হওয়া সত্ত্বেও একজন মহিলা এলো, তাদের বাড়িতে থাকলো এবং তাকে আমাদের কাছ থেকে আড়াল করে রাখা হলো। গতকালকে তোমরা বিশ্বাস করবে না, কিমা একটা লাইভ করছিল, সেখানে একজন এই প্রশ্নটা করেছে যে অনেকেই বলছে যে ফোনদীপের বাড়িতে নাকি কেউ এসেছে, সাথে সাথে কিমা এরকম করলো, চুপ চুপ চুপ, মানে এই বিষয়টা নিয়ে কেউ কথাই বলো না। তার মানে কিমাও এই সম্পর্কে সম্পূর্ণ বিষয়টা জানে। এই যে ঈশানীকে যেমন একজনকে যুক্ত করে দেওয়া হয়েছে, ঈশানীর কপালে যেমন একজনকে সেট করে দেওয়া হয়েছে, ঠিক আছে, এদেরই কোনো রকম কোনো চাল না তো ফোনদীপের বাড়িতে হয়তো কাউকে ঢুকিয়ে দিয়েছে, কোনো মেয়েকে ঢুকিয়েছে, হতেই পারে, কোনো মানে কি বলবো, অবিশ্বাস্য কোনো কিছু না। আমরা ঈশানীর এরকম একটা মানে কি বলবো হবে সেটা কি আমরা কল্পনা করতে পেরেছি? বিয়ে হবে কিন্তু এই রকম চোখের নিমেষে ঝমাক করে এরকমটা হয়ে যাবে, এরকমটা কি আমরা কল্পনা করেছি? এরকমটা কি হয় সচরাচর? খুব কম হয়। দেখাশোনার বিয়েতে এরকমটা বেশি হয় যে আমার বাবা মার শরীর খারাপ, যে কোনো একজনের শরীর খারাপ আছে, তাড়াতাড়ি ছেলে বউ দেখতে চায় বা জামাই দেখতে চায়, ঝমাক করে বিয়ে দেওয়া। মেয়েদের
তো মেয়েদের প্রবলেমগুলোকে পাত্তা দেওয়া হয় না, ছেলেদের বাড়ি থেকেই যদি এরকম কোনো ইমার্জেন্সি কেস থাকে তখন মেয়েরা রাজি হয়ে যায়, বাট মেয়েদের ইমার্জেন্সি কেস থাকলে ছেলেরাও সহসা রাজি হয় না, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে ঈশানীর সঙ্গে যেটা হয়েছে সেটা সম্পর্কে আমরা সবাই জানি, বাট কি হয়েছে, কীরকম হয়েছে সেটা সম্পর্কে আস্তে আস্তে বেরিয়ে আসে। যাই হোক, ওইটা মানে টপিকটা আলাদা, কিন্তু রিলেশন থাকলেও থাকতে পারে, সেই জন্যই বললাম আর কি। তা ফন্দীপ লুকানোর চেষ্টা কিসের জন্য? এছাড়াও দেখেছি হচ্ছে তোমার কি যেন একটা বলতে চাচ্ছিলাম, ব্যাগ, ওপরে ফন্দীপের যেই কামরাটা সেখানটায় ব্যাগ রয়েছে, আর হঠাৎ করে ফন্দীপের মা আর বাচ্চা ছেলেটা ওপরে শুলো আর ফন্দীপ শুলো নিচে, আর হচ্ছে তোমার বাবাকে তো দেখতে পাওয়া যায়নি। যখন তার উপস্থিতি ছিল, সেই ছায়ামূর্তির উপস্থিতি ছিল, তখন কিন্তু ফন্দীপের বাবাকে দেখতে পাওয়া যায়নি। ফন্দীপের বাবাকে দেখতে পাওয়া যায়নি দুদিন। তারপরে কি আরও বললাম তো, একটা ব্যাগ দেখা গেছে, একটা লেডিস ব্যাগ দেখা গেছে, সেটাও তোমরাই আমাকে কমেন্ট করে বলেছো যে একটা লেডিস ব্যাগ দেখা গেছে। ইভেন যখন ছাদে ফন্দীপ জামা কাপড় তুলছিল তখন একটা জায়গায় একটা কণ্ঠস্বর শোনা গেছে, যেটা কিনা ওর মায়ের নয়, ফন্দীপের মায়ের নয়, এবং ফন্দীপের নাম ধরে ধরে ডাকছিল, ফন্দীপের নাম ধরে ডাকছিল। এছাড়াও আরও অনেক জায়গায় যেদিন রাত্রেবেলা ওই ওপরে পিকনিক করছিল লুচি আর কুমড়োর ছক্কা, সেই দিন বহু জায়গায় বাচ্চাটাকে অন্য একজনের সঙ্গে কথা বলছে সেটা পুরো স্পষ্ট শোনা যাচ্ছিল। বাচ্চাটি যে উপস্থিত ছিল ওখানে, উপস্থিত মহিলাটিকে বলছিল, তুমি 1 2 বলো, তুমি 1 2 বলো, তুমি 1 2 বলো। এরকম অজস্র প্রমাণ রয়েছে যাতে করে এটা পুরো স্পষ্ট যে ওখানে এমন একটি ব্যক্তি উপস্থিত ছিল যাকে কিনা ফন্দীপ ক্যামেরাতে শেয়ার করতে চায় না। এবং কেন শেয়ার করতে চায় না? যদি লিগ্যাল কোনো কিছু হতো তাহলে অবশ্যই শেয়ার করতো, অবশ্যই শেয়ার করতো, নিশ্চয়ই লিগ্যাল নয়, সেই কারণে আমাদের সামনে দেখাচ্ছে না, হয় তো ঠিক আছে। তারপরে পরের দিন যখন আবারও এসপি অফিসের জন্য যাবে, যখন ফন্দীপ রেডি হয়ে খাচ্ছে, তখনও দেখেছি, আর ওপরে বসে খাচ্ছে, তখনও দেখেছি যে ওই খাটের দিকে তাকিয়ে ফন্দীপের মা এমনভাবে তাকিয়ে হাসছে যেন ওখানে একজন উপস্থিত রয়েছে, এবং সেটা ওনার নাতি কিছুতেই না, ওনার নাতি কিছুতেই না, ঠিক আছে। এবং ফন্দীপ বলছে যে ছেলের খাওয়া হয়ে গেছে, এই কথাটাও বলছিল তখন। আর তখন ফন্দীপের মা খাটের দিকে তাকিয়ে এমন একটা অঙ্গিভঙ্গি ছিল যেন ওখানে কেউ উপস্থিত রয়েছে। তারপরে যখন এসপি অফিস থেকে পুনরায় আবার বাড়ি ফিরলো, তারপর থেকে সব কিছু কিন্তু নর্মাল। আগে মানে সেই দিন যেদিন আর কি যাবে, সেই দিন হচ্ছে তোমার ছেলেটি বাড়িতে এসে সোজা উপরে উঠে গেল, তোমরা সেটাও খেয়াল করেছো এবং বুঝতেই পেরেছো যে ওপরেই সেই ব্যক্তিটি উপস্থিত রয়েছে, নিচে নামেনি। তো ফন্দীপ পুরো তুমি ধরা পড়ে গেছো যে তোমার বাড়িতে কেউ এসেছিল, রাত কাটিয়েছিল, একদিনের জন্য এসেছিল, এবং তুমি তাকে আমাদেরকে দেখাওনি। হ্যাঁ, মিনার সঙ্গে যখন বিয়ে হয়েছিল তখন আমরা শুনেছি বিয়ে হওয়ার আগে 5 দিন ফন্দীপদের বাড়িতে নাকি ছিল। এবার দেখা গেল যে একদিন এসছে, বাদবাকিটা তোমরা সমঝদার, বাদবাকিটা তোমরা সমঝদার। বাহ, শাশুড়ি, শাশুড়ি উঠবি বৌমাকে তাহলে রেঁধে বেড়ে খাওয়াচ্ছে। হ্যাঁ, আর উঠবি শাশুড়ি কিন্তু বেশ ভালোই কমফোর্টেবল এবং হাসি খুশি। না হয়ে উপায় আছে? না হয়ে উপায় নেই। তো দেখা যাক, আমরা যেটা অনুমান করলাম সেটা ঠিক কি না পরবর্তীর জন্য ছেড়ে দিই। তবে হ্যাঁ, নোংরা কথা যেটা কিনা, যে সমস্ত কথা কিনা মিনাকে বলে, যারা কিনা মিনাকে নিয়ে নোংরা ভিডিও করে, তারা যেরকম মিনাকে না দেখেও কিছু অনুভব না করেও যেরকমভাবে শুইয়ে দেয়, সবার সাথে শুইয়ে দেয়, সেরকমটা করতে পারবো না। একজন এসেছিল, এটা 1000% সত্যি কথা, এবং তাকে ক্যামেরা থেকে আড়ালও করা হয়েছে, তাদের বাড়িতেও ছিল, ব্যাস এই তো কথা। এইবার আসি ফন্দীপের আজকের ভিডিওর কথা। এরপরেও যদি কিছু বাদ যায় অবশ্যই কিন্তু বলো তোমরা। আজকের ভিডিওতে দেখলাম বর্ষাটা বৃথা গেল। ও কেন? কারণ সন্ধেবেলা কোনো চটপটা জিনিস খাওয়া হলো না। ভাবো, এক মুখে ছেলে বলে মায়ের খুব কষ্ট, আবার অন্যদিকে কি দেখি আরেক চিত্র, মাকে টেনে হিচড়ে, বাবাকে টেনে হিচড়ে বারবার ঘুরতে নিয়ে যাচ্ছে। তারপরে
এই যে রান্না বান্না সমস্ত দায়িত্ব কিন্তু মায়ের উপরে, একটা হেল্পিং হ্যান্ড পর্যন্ত নেই। ও তো কন্টেন্টের জন্য কিছু ঝাড়পোছ করে, হ্যাঁ ঝাড়পোছ করে, ঘরটর একটুখানি এদিক ওদিক করে, ওই শুধু কন্টেন্টের জন্য, বাদ বাকি সব কিছুই ওর মা করে আর বাবা করে। তো এরকম অবস্থাতেই সন্ধেবেলা বলছে কিছু করার কথা, মানে ইনডাইরেক্টলি বলছে মাকে কিছু করার কথা, কিন্তু মা করেনি। তো সেই কারণের জন্য কি লেখা থাকলো যে সন্ধেবেলা সন্ধেবেলাটা পুরো বৃথা গেল। এবং এই যে লাইনটা লেখা না, এটা এই যে দুদিন ধরে ওই যে ছায়ামূর্তি ওদের বাড়িতে ছিল সেটাকে রিলেট করেই ফন্দীপ কিন্তু টাইটেলে লিখেছে, যাতে করে মানুষের মনে একটা রোমান্টিক চিন্তাভাবনা আসে আর দেখতে যায়। আচ্ছা, এইবার আসি ফন্দীপকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে कहना क्या चाहते हो, आखिर तुम कहना क्या चाहते हो? कभी तुम बोलते हो कि तुमने सब कुछ एकदम सेट करके आए हो ताकि कोई आ ना सके और तुम्हारे लड़के को कोई ले जा ना सके, और फिर बोलते हो कि कभी हमारा भी दिन अच्छा आएगा तब वो रोएंगे और मैं हंसूंगा, তাই না? তো कहना क्या चाहते हो? এক এক সময় এরকম কনফিডেন্স তোমার মুখ থেকে ঝলকে পড়ছে যেন তুমি মামলা পুরোটাই জিতে নিয়েছো, তুমি সর্বেসর্বা হয়ে গেলে, এরকম একটা আভাব। পরের দিনই আবার তুমি বলছো আজকে আমার দিনটা খারাপ যাচ্ছে, অন্যের দিন ভালো যাচ্ছে, আবার এরকম দিন আসবে যাদের দিন ভালো যাচ্ছে তাদের কাঁদতে হবে আর আমি ভালো থাকবো। কথায় কথায় এরকম বয়স্ক পুরনো অশিক্ষিত মানে মানুষদের মতন তোমার চিন্তাভাবনা এরকম কেন? অভিশাপ কেন? কথায় কথায় কেন অভিশাপ? আজকে সে হাসছে, কোথায় দেখেছো তাকে হাসতে? কোথায় দেখেছো তার জীবনটা ঠিক হয়ে গেছে? উল্টে তোমার জীবন তার থেকে অনেক ঠিক আছে। তার জীবন তো ঠিক নেই, তারপরেও সে মুখে হাসি রেখে পজিটিভিটি শো করে, কিন্তু তুমি তার থেকে বহুলাংশে ভালো রয়েছো, মাথা উঁচু করে বেঁচে আছো, তারপরেও তোমার মনের মধ্যে শান্তি নেই, তোমার কথার মধ্যে শুধু নেগেটিভিটি। কিসের জন্য? তুমিও হাসো, তোমাকে কে হাসতে বারণ করেছে? সব কিছু তোমার ফরে রয়েছে, সমাজ তোমার ফরে রয়েছে, আইনও নাকি তোমার ফরে রয়েছে। তাহলে সবই যখন তোমার ফরে রয়েছে, তাহলে তোমার সময় কেন খারাপ যাচ্ছে? তোমার সময় তো ভালো যাওয়ার কথা। এক মুখে যে কত রকমের কথা বলো তুমি, সে তো একমাত্র ভগবানই জানে। যেদিনই কোথাও যায় এসে এমন কনফিডেন্স শো করে, দুদিন পরে আছাড় খায়। এটা কি বলো তো? অশিক্ষিতের লক্ষণ। তোমাকে কিন্তু কেউ হাসতে বারণ করেনি, তোমার মুখটা কি সেলাই করে দিয়েছে? তোমার বউ কি তোমার মুখ সেলাই করে দিয়ে নিজে হ্যাঁ 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 করে হাসছে? এমনটা তো না। তুমিও হাসো, তুমিও তো হাসো, তুমিও তো হাসো, তোমার কে বারণ করে? কারোর হাসি সহ্য হয় না, কারোর ভিউজ সহ্য হয় না, কারোর খাওয়া দাওয়া সহ্য হয় না, তোমার অন্যের কোনো কিছু সহ্য হয় না। তুমি একটা হিংসুটে পুরুষ, তুমি একটা হিংসুটে পুরুষ। প্রথম দিকে কেন মিনা ফুচকা খাচ্ছে, কেন মিনা আইসক্রিম খাচ্ছে, কেন মিনা এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, তুমিও খাও, তুমিও তো কম খাওয়া খাচ্ছ না, তুমিও তো খাচ্ছ। তো যাই হোক বন্ধুরা, এই কুচুটে কাকিমা, হিংসুটে কাকিমার এই ভিডিওতে এইটুকুই আমি দেখলাম, এইটুকুই বলার ছিল। এবার আসি মিনার কথায়। মিনাকে আজকে দেখলাম ফ্ল্যাটে গেল, দাদা বৌদি গেল, দাদা বৌদি খুব হেল্প করেছে ঘরটাকে, মানে ঘরে ওই সমস্তগুলো জিনিস নিয়ে যেতে, গ্যাস ফ্যাস লাগিয়ে দিল, ফটোটা লাগালো, ফটো ফ্রেমটা লাগালো, তারপরে মিনাও ওদিকে কুচগাছ অনেক কিছুই করলো, তারপরে বিরিয়ানি খেলো। তো বিরিয়ানি খাওয়ার পরে ও দাদা চলে গেল, বৌদি থাকলো। এটা বেশ ভালো লেগেছে আমার, এটা খুব ভালো লেগেছে যে ওকে একা থাকতে হলো না, বৌদি থেকেছে। কিন্তু এইবার আসি মেন কথায়, মানে সমালোচনা। পুরো কত মিনিট, 19 মিনিট না 24 মিনিটে মনে হয় ভিডিওটা করেছে। সেখান থেকে আমি একটা টপিকই নিয়েছি, সেটা হলো ওর বৌদি ডিমের কারি যখন রান্না করছে, ওই বিরিয়ানির ডিম দুটো রেখে দিয়েছিল। সত্যি বিরিয়ানি খাওয়ার সময় তো ডিম আলাদা থাকে না, আলু ভাঙবো, ডিম ভাঙবো, মাংস দিয়ে একসাথে মাখিয়ে তারপরে খাবো, বা আগে মুখে দিয়ে নিলাম, তারপরে একটা একটা করে সবগুলো। আমি তাই করি, প্রথমে আলুটা দিয়ে রাইসটাকে মুখে নিই, তারপরে ডিমটাকে ধরি, কচাত করে কামড় দিই, চিকেনটাকে খুলি, তারপরে মুখে ঢোকাই, তার সাথে পেঁয়াজ। তো বিরিয়ানির টেস্টটা তো একসঙ্গে এইভাবেই নিতে হয়। জানি না কীভাবে ডিমটা এরা ছেড়ে দিল। আমি আলু ডিম দুটোই আমার লাগবে, সাথে তো মাংস লাগবেই।
অনেকে বলে না আলু হলেই হয়ে যায়, না, আমার আলুর সাথে আমার ডিম না হলে হয় না। ডিমের একটা ফ্লেভার থাকে আলাদা, তো সেই ফ্লেভারটা না থাকলে ভালো লাগে না। তো ডিমটা রেখে দিয়েছে, তাহলে দুটো একটা আলু কেটে মাঝখানে ভেজে ঠেজে দিয়ে দিতিস তাহলে বেশি ভালো হতো। তো আন্ডা কারি বানাচ্ছে, আর হচ্ছে মিনা বলছে বৌদি রান্না করছে, ওই পেঁয়াজ রসুনগুলো কুটলো, তারপরে ওই রান্না করছে। বলছে ওর রান্না করতে খুব ভালো লাগছে, বলছে বাড়িতে অনেকজনের রান্না করতে হয় তো ভালো লাগে না, এখানে দুজনের রান্না করছে, ওর মনে হচ্ছে যেন ও রান্নাবাটি খেলছে। কিছু কিছু কথা এমন আছে না যেগুলো কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলা যায় না। কেন বলতো? এই যে এখনও 1 বছরও হয়নি, সেপ্টেম্বরের 22 তারিখ আসলে পরে তোর দাদার বিয়ের 1 বছর হবে। এই 1 বছরের মধ্যেই যদি তোর বৌদির চিন্তাভাবনা এরকম হয় যে এতজনের রান্না করতে ভালো লাগে না, দুজনের রান্না করতে ভালো লাগে, তাহলে তোর বাবা মায়ের কপালটা কিন্তু খারাপ হতে চলেছে। কপাল খারাপ ইন দ্য সেন্স, যদি বলিস যে রান্নার লোক থাকবে না, এরকমটা মোটেও না। তোর মাও রান্না করে, তোর বাবাও রান্না করে, খুব সুন্দর একটা মানে কি বলবো কাজ ভাগাভাগি করে নেয় আপাত দৃষ্টিতে যেটা দেখি। ভেতরে ভেতরে কি আছে সেটা জানা তো আর সম্ভব না, আর জানলেও বলাটাও সম্ভব না, এটা হচ্ছে বিষয়। তো 1 বছর হয়নি, বউটার মাথায় যদি এই সমস্ত চিন্তাভাবনা ঘোরে, তার মধ্যে তোর ফ্ল্যাট নেওয়া, নির্ঝামেলা নির্ঝঞ্ঝাট জীবনযাপন দেখে বৌদির মাথাটা না নষ্ট হয়। আমি কিন্তু মিনার বৌদিকে নিয়ে কোনো কথা বলি না, মাঝে সাঝে একটা দুটো কথা যখন একটু মনে হয় যে না এটাকে নিয়ে কন্ট্রোভার্সি করা যেতে পারে তখন বলি, এছাড়া কিন্তু বলি না। কিন্তু আজকে যেটা শুনলাম সেটা কিন্তু ভালো, বিষয়টা ভালো না, আমার ভালো ঠেকলো না। সেই কারণের জন্যই কিন্তু আমি বললাম যে এখনই বলছে দুজনের রান্না বেশ ভালো লাগছে, ইচ্ছা করছে করতে, আর এতজনের রান্না ভালো লাগে না। 1 2 3 4 ঠাকুমা শাশুড়িকে নিয়ে 5 জন, তো আর তুই ছিলিস, তুই নিয়ে 6 জন। সেখানে তুইও কাজে হেল্প করতিস, যেখানে এতগুলো মহিলা মানুষ কাজের ক্ষেত্রে যথেষ্ট ভাগাভাগি রয়েছে, সেখানেই যদি তোর বৌদি অ্যাডজাস্ট করে নিতে না পারে, বা অ্যাডজাস্ট করে মানে হচ্ছে এই কথাটা তার মনে আসে এবং প্রকাশ্যে বলে ফেলে যে দুজনের রান্না ঠিক আছে বাট এতজনের রান্না ভালো লাগে না, এটা কিন্তু খারাপ দিকে যাওয়ার চিন্তাভাবনা। আর এত মানে স্ক্র্যাচ রয়েছে না, এত এই তোদের ফ্যামিলির মেম্বারের মধ্যে এতগুলো স্ক্র্যাচ রয়েছে, তোর বৌদি কিন্তু ইজিলি তার মনের যে ইচ্ছা সেটা কিন্তু প্রকাশ করে ফেলতে পারে। আশা করছি তুই বুঝতে পারছিস তোর সঙ্গে কি অত্যাচার হয়েছে, তুই কতটা ভোগ করেছিস বা তুই কতটা মানুষকে ভুগিয়েছিস সেটা কিন্তু দেখবে না। একটু 19 থেকে 20 হলে না তোর বৌদি তোর উদাহরণ ধরে টানবে। এটা মানুষের স্বভাব। যখনই ধর কোনো না কোনো সময় বাসন যেমন রান্নাঘরে থাকলে পরে ঠুকঠাক আওয়াজ হয়, ঠিক তেমনি তোর মায়ের সাথে যদি তোর বৌদির কোনো দিনও কোনো খোটাখুটি বাঁধবেই, বাঁধতে বাধ্য। মায়ের সাথে মেয়ের বাঁধে, তার শাশুড়ির সাথে বৌমার বাঁধবে না? যদি বাঁধে না, ফট করে তোর তুলনাটাই টানবে, তোর তুলনাটাই কিন্তু তোর বৌদি টানবে তোর মায়ের কাছে। সম্পর্ক যতই ভালো থাকুক না কেন, মানুষ সুযোগ নিতে কিন্তু কখনো ছাড়ে না, তাই না মিনা? সুযোগ কিন্তু মানুষে নেয়। যাই হোক বন্ধুরা, আর কুতিয়ে কন্ট্রোভার্সি আমার ঠিক পোষায় না। ওই জোর করে 30-40 কিমার মতন টানতে হবে ওরকম চিন্তাভাবনা আমার কোনো দিন ছিল না, আর থাকবে না। আমার ভিডিও দেখবা মাঝে মধ্যে 30-35 মিনিট হয়ে যাচ্ছে, আবার কোনো সময় 20-22-এর মধ্যেই আমি খালাস করে দিই। তাও তো আমি দুজনকে নিয়ে করছি, একদিকে ফন্দীপ আর একদিকে মিনা, দুজনকে নিয়ে করে তারপরে গিয়ে আমার এই 20-22 মিনিটের মধ্যে খালাস হয়ে যায়। চলো খালাস করে দিলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ফন্দীপের নতুন জীবনের জন্য অনেক কংগ্রাচুলেশন, শুভকামনা, যেন তোমার নতুন দাম্পত্য জীবন সুখের হয়। কিন্তু তার আগে তো ডিভোর্সটা পেতে হবে, তার আগে ছেলের ম্যাটারটাকে সামলাতে হবে, তারপরে ডিভোর্সটা পেতে হবে। আচ্ছা ফন্দীপ, এই কি সেই পিএ মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যার সম্পর্কে এই কিমা টিমা এরা কথা বলছিল, এই কি সে মেহেন্দি পড়া? আমার খুব সন্দেহ হচ্ছে এই কি সে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।